ছাত্র আন্দোলনে পাশে থেকে মানুষের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। এক যুগ পর সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৬ বছর পর আসলেন জনসমক্ষে। নতুন সিইসি নাসির উদ্দিন প্রতিষ্ঠা করতে চান জনগণের ভোটের অধিকার। ২০২৬ সালের মাঝামাঝিতে হতে পারে নির্বাচন, লন্ডনে উপদেষ্টা এম সাখাওয়াত। রাজধানীর বিভিন্ন স্থানে আজও অটোরিকশা চালকদের অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: বাউল সঙ্গীতের আসর ঘিরে মাদকসেবী জুয়াড়িদের আড্ডা, গভীর রাতের রঙ্গশালা নিয়ে মাথা ব্যথা নেই প্রশাসনের। দেশের ক্রান্তি লগ্নে ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা আশা করেন, গণতান্ত্রিক রাজনীতির প্রতি শ্রদ্ধা রেখে দেশের কাজে তারা সবসময় পাশে থাকবে। প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহ অবস্থানে থেকেই চলায় লক্ষ্য বলে জানান ডক্টর ইউনূস। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রীতি মেনে বিকেলে সেনাকুঞ্জে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন সামরিক বেসামরিক কর্মকর্তা ও তাদের পরিবার, ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা এবং তাদের পরিবারবৃন্দ। ভাষণে প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনে ছাত্রদের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। ২০২৪ স্মরণীয় আন্দোলনে ছাত্র জনতার পাশে থাকায় ধন্যবাদ জানান সশস্ত্র বাহিনীকে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার প্রত্যয় জানান ডক্টর ইউনূস। আমাদের প্রত্যাশা, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজনে বহিঃশত্রুকে মোকাবেলা করা, সেই সাথে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব বজায় রাখাই বাংলাদেশের লক্ষ্য। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ। সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। পরে উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। অনুরোধে অনেকের সাথে ছবিও তোলেন তিনি। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা তাকে সম্ভাষণ জানিয়ে বলেছেন, খালেদা জিয়ার উপস্থিতিতে জাতি গর্বিত। সবশেষ ২০০৯ সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন বেগম জিয়া। এই আয়োজনে যোগদানের সুবাদে ৬ বছরের বেশি সময় পর জনসম্মুখে আসলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। গুলশানের ফিরোজা থেকে নিজের গাড়িতে চড়ে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা দেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বছর ৬ পর জনসম্মুখে এই প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন।
সেনাবাহিনী প্রোটোকলেই বাসা থেকে সেনাকুঞ্জে পা রাখেন বেগম খালেদা জিয়া। সঙ্গে ছিলেন কনিষ্ঠ পুত্রবধূ। শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেছেন এই আমন্ত্রণে। যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন, এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু না, এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য, সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ এইটাই উনি প্রকাশ। দীর্ঘদিন পর সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার উপস্থিতিকে স্বাগত জানায় সশস্ত্র বাহিনী। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। 1 যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। সর্বশেষ 2012 সালে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যেও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন আওয়ামী লীগ ও বিএনপির 2 শীর্ষ নেত্রী। 2010 সালের 13ই নভেম্বর খালেদা জিয়াকে 40 বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছিল। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন, অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সকালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ধর্ম বা মতের কারণে কাউকে শত্রু মনে না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ছাত্র জনতার অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেখানে সব মানুষকে বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করাই মূল দায়িত্ব বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 1971 সালে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। আনুষ্ঠানিকতা শেষে দরবারে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনায় যোগ দেন প্রধান উপদেষ্টা। বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করার তাগিদ দেন ডক্টর ইউনুস। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য, কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে পারস্পরিক সম্মান, আস্থা ও সহযোগিতা নির্ভর বন্ধুত্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবেলায় এবং বৈশ্বিক শান্তি, অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। যে কোনো সংকটে সশস্ত্র বাহিনীকে মানুষের পাশে থাকারও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে নিয়োগ দেওয়া হয়েছে আরও 4 কমিশনারকে। নিয়োগ পেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সর্বোচ্চ ত্যাগের অঙ্গীকার করেছেন নতুন সিইসি। শিউলি শবনামের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী পরিষদের প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন সহ নতুন নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন। নতুন নিয়োগ পাওয়া 4 কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নতুন সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন জানান, নতুন কমিশনের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ থাকবে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। 18 বছর হয়ে গেছে, এরকম তো বহু লোক হয়ে গেছে, যারা ভোটার হয়েছিল, তাদেরকে তো আনতে হবে। তারা
এত স্যাক্রিফাইস করলো ইয়াঙ্গার জেনারেশন, আমাদের জেনজি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা আমরা করতে চাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। বিগত সময়ের কমিশনগুলো রাতের ভোট, ডামি নির্বাচন সহ যেসব অন্যায় করেছে সেসব বাদ দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় স্বাধীনভাবে কাজ করবে নবগঠিত কমিশন। আই ডোন্ট ওয়ান্ট টু মেক দি ইলেকশন সিস্টেম এ ফার্স। এটাকে একটা প্রহসন তৈরি করা, এটা আমি ইলেকশন মিনস ইলেকশন প্রপার। সভ্য দেশে যে ইলেকশন হয়, আমি ইনশাআল্লাহ সেটাই থাকবে আমার টার্গেট। তবে কতদিন পরে জাতীয় নির্বাচন দেবেন তা নিয়ে এখনই বলা যাবে না বলে জানান সিইসি। কারণ নির্বাচন করার জন্য অনেক কিছু রিফর্মস দরকার হবে, নির্বাচন সংশ্লিষ্ট রিফর্মস, নির্বাচন রিলেটেড রিফর্মস কিছু করতে হবে সংশ্লিষ্ট। সেই রিফর্মসগুলো কী কী আমি গিয়ে বসলে যখন দেখবো, আমি স্টক টেকিং করব, তখন দেখবো যে না আমাকে এই জিনিসগুলো, ওই জিনিসগুলো করতে কতদিন লাগে। আবার রিফর্মস কমিশন একটা করছে, ইলেকশন কমিশন, রিফর্মস কমিশন কী কী সাজেশন দেয়, তো ওগুলো দেখে ওই যে কদিন লাগে ওটা শেষ না করে আমরা কিন্তু প্রস্তুত হয়ে থাকবো। আওয়ামী লীগ ও যেসব দল নিয়ে বিতর্ক আছে তা নিয়ে এখনই মন্তব্য করতে চান না উল্লেখ করে সিইসি বলেন, তাদের বিষয়ে একটা ফয়সালা আসবে। যাদের বিষয়ে বিতর্ক চলছে, রাজনৈতিক বিতর্ক চলছে, ও বিতর্কটা হতে দিন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। 2026 সালের মাঝামাঝিতে হতে পারে নির্বাচন, এমনটাই জানালেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত। বলেন, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে না গেলে পরিস্থিতি ভয়াবহ হতো। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। যদি রিফর্মগুলো আমরা এন্ড অফ দিস ইয়ার পাই, সেগুলো নিয়ে আলোচনা করতে করতে যদি 3 months or 6 months, either it will be the mid 2026, earlier could be end of that. That's my own opinion. বাংলাদেশের সংস্কার ও নির্বাচন নিয়ে চলমান উদ্বেগ উৎকণ্ঠার মাঝে নিজস্ব মতামত জানালেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন। যে কাজগুলো আমরা করতে পারবো সেই কাজগুলো কিন্তু পলিটিক্যাল পার্টি করতে পারবে না। ব্রিটিশ পার্লামেন্টে হাউস অব লর্ডসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপস অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ নামে সম্মেলনের আয়োজন করে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ। মব জাস্টিস, সংখ্যালঘু থেকে শুরু করে দেশে চলমান প্রায় সব ইস্যুতে নিজের মতামত জানান। It's a leaderless revolution in Bangladesh. In relation to those what we have read about, the very less. সংখ্যালঘুদের নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। What you hear is propaganda made to believe that Bangladesh will become total communal. Is it communal in a sense what is happening in India? তার বক্তব্যে উঠে আসে শেখ হাসিনা সরকারের 15 বছরে গুম, খুন সহ জুলাই আগস্টের অভ্যুত্থান ও নিহত আহতদের অমানবিক পরিস্থিতির কথা। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা তো আপনারা ভালো করে জানেন। নর্মাল একজন নর্মাল লোক যায়, তাকে চিকিৎসা করতে কতদিন লাগে, পার্টিকুলারলি যখন গভর্নমেন্ট স্পন্সর্ড আমরা আমাদের ওই ব্যবস্থাপনাটা খুবই উইক। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা দেশ না ছাড়লে কি হতো তাও জানান এম সাখাওয়াত হোসেন। উনি যদি থাকতেন, she would have been torn apart by the people. রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র চর্চার পরামর্শ দেন সাখাওয়াত। There has to be inclusive selection for nomination. অন্তর্বর্তী সরকার নিয়ে গুজবে কান না দিয়ে ব্রিটিশ আইন প্রণেতাদের পর্যবেক্ষণে আসার আহ্বান জানান এম সাখাওয়াত হোসেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেখ হাসিনাকে ফেরানোর ব্যবস্থা নিতে সরকারের কোনো পক্ষ থেকে নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান মুখপাত্র তৌফিক হাসান। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি রাজনৈতিক বিষয় উল্লেখ করে মুখপাত্র জানান, ঊর্ধ্বতন জায়গা থেকে নির্দেশনা পেলে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সে বিষয়ে দেশটির হাই কমিশনারকে জানানো হয়েছে। দুই দেশের সম্পর্কের
ক্ষেত্রে এটি মোটেও কাম্য নয় বলেও মন্তব্য করেন তৌফিক হাসান। সত্যিকার অর্থে আমরা অফিসিয়ালি কিন্তু কোনো নির্দেশনা পাইনি। আমরাও যা দেখছি যে পত্রিকার মাধ্যমে, যেমন যে ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, বা সেরকম তো আলাদা একটা সেক্টর আছে, বাট সরকারিভাবে যেহেতু এটা আসলে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়। অফিসিয়ালি তো আর কেউ আমাদেরকে এটা ইনফর্ম করেনি, আর আমরাও জানতে চাইনি, যেহেতু আমাদের কাছে সেই নির্দেশনা আসেনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী কথাটি মিথ্যা। বিষয়টির সত্যতা যাচাই করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের কোনো মন্তব্য করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ৯ নভেম্বর বাংলায় লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে এএফপির প্রতিবেদনে। ওই পোস্টে লেখা হয়েছে, পিবিডিকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন তিনি। প্রকাশিত এই পোস্টের ভিত্তিতে ফ্যাক্ট চেক করে এএফপি বলছে এটি ভুয়া। সাক্ষাৎকারে এমন কথা বলেননি ট্রাম্প, এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও কোনো মন্তব্য করেননি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। রাজধানীর মহাখালীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ভাঙচুর করা হয় বিভিন্ন জায়গায়। সকাল ৯টার দিকে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে অটো রিকশা চালকরা। সে সময় যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। পরে সেনাবাহিনীর আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। দাবি না মানলে শুক্রবার আবারও অবরোধের আলটিমেটাম দেয় বিক্ষোভকারীরা। মাহতাব মিনহাজের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। এই অটো চালাই আমরা খাই, আমরা অসুস্থ মারে আমরা দেখি, এই অটো চালাই আমরা অসুস্থ মারে পালি, আমার বউ বাচ্চা সবাই দোষে ধরে না খাই আসতে করে এক ফোঁটা চাল নাই। পুরো ঢাকা শহরে 5 লাখ 10 লাখ অটো আছে, আমরা সবাই দিনমজুর, তাই না? আমাদের গাড়ি বন্ধ করে দিলে আমরা কি চুরি করবো? মহাখালীতে রাস্তার পাশাপাশি অবরোধ করা হয় রেলপথ। এতে সারা দেশের সঙ্গে প্রায় 6 ঘন্টা বন্ধ ছিল ঢাকার রেল যোগাযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী আসলে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেনাবাহিনী আসছে, আসার সাথে সাথেই তারা এসে পিছন থেকে বাড়ি শুরু করছে, কিছু বলে না। 1 থেকে 1.5 মিনিট আমি এখানে দাঁড়ানো এদিক ফিরে, কিন্তু আইসেই বাড়ি শুরু করছে। যখন আমি এভাবে দিছি তখন আমার ঘুরে তাকাইছি, পরে মাথায় বাড়ি লাগছে। তাদের দাবি, অবিলম্বে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে, দিতে হবে আগের নিয়মই চলাচলের অনুমতি। আমার যে অটোটা, আমার সর্বনিম্ন একটা অটো 70,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত কেনা, সে 3 দিন সময় দিল আমাদের, কিভাবে দিল? হাইকোর্টের দাবি আমরা কি মানি, হাইকোর্ট নির্দেশ করুক, আমরা জায়গা মতো যে ব্যাটারি আন্দোলন করছে এই ব্যাটারি তারা বন্ধ করুক। সকাল থেকে চলা এই অবরোধে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। অনেকেই হেঁটে রওনা দেন গন্তব্যে। বিকেলের দিকে সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এরপর স্বাভাবিক হয় রেল ও সড়কের যান চলাচল। এছাড়া একই সময়ে রাজধানীর আগারগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, মালিবাগ, খিলগাঁও সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধের কারণে রাজধানীর রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী, রোগী সবাই পড়েছেন চরম দুর্ভোগে। তবে এ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। গাবতলী, আগারগাঁও, মহাখালী, মালিবাগ, ডেমরা সবখানেই একই চিত্র। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। আগারগাঁওয়ে এভাবেই মূল সড়ক আটকে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ। সব ধরনের পরিবহন চলাচল বন্ধ করেই চলে তাদের অবরোধ কর্মসূচি। সবকিছু হচ্ছে কাজটা সব ভাঙা, কোনো বাস আগাইতে পারেনি, এর জন্য হাইটেই আসা লাগতেছে। পিজি থেকে হাইটে আসতেছি, সিএনজি পাইতেছি না, গাড়ি পাইতেছি না, এ তো পা তো দেখতেই পারতেছেন। গাবতলী ও বসিলায় একই চিত্র, সর্বত্রই ভোগান্তিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
গাড়ির নাম ট্রান্সফার করব, কাস্টমারের কাছে ব্যস্ত আসলে গাড়ি রেখে হাইটে আসলাম। সড়ক অবরোধ করে এমন কর্মসূচি পালন নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। যে সেনাবাহিনীর সাথে আক্রমণ করতে পারে তাহলে অবশ্যই সে আওয়ামী লীগের দুশ্চিত্রকারী লোক এখানে লুকিয়ে আছে। মহাখালী, গুলশান, মালিবাগ, ডেমরাতেও অবরোধ আর ভোগান্তি। আমরা আসছি রাজবাড়ির থেকে, কিন্তু ওই যে নামাই দিল মাঝ রাস্তা। এখন তো আমরা গুলশান ওই যে নতুন বাজার যাব, কিন্তু আমরা কোন জায়গা থেকে যাবো আমরা তো চিনতেছি না রাস্তা। দাবি আদায়ের এমন কর্মসূচির বিকল্প কি হতে পারে তা নিয়ে ভাবতে বলেছেন নগরবাসী। আমি বলে আজকে এর দিন কালকে ওর দিন, এরকম করে করেই তো বাংলাদেশের দিন যাচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মাদক সেবী আর জুয়াড়িদের আড্ডা, অসামাজিক কাজের জন্য গড়ে উঠেছে দালাল চক্র, আর এসব হচ্ছে বাউল সঙ্গীতের আসর ঘিরে। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গভীর রাতে জমে এমন আসর, এমন রঙ্গশালা নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই প্রশাসনের। রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। রাত ৩টা, নারায়ণগঞ্জের ফতুল্লা। একদিকে বাউল গানের নামে চলছে বাহারি গানের আসর, অন্যদিকে দালাল চক্র ব্যস্ত মধুপিয়াসীদের সাথে দরদামে। এইখান থেকে কি বলে দিতে হবে এরকম? না, সেটা পারছো, ওইটা আমার নাম্বার নেন। কত এটা জায়গা বুঝছে, ধরেন গ্রাম সাইডে তাহলে ওই হিসাবে ঢাকার বাইরে বেশি দূর গেলে মিটে গেলে যুগল চলে যায় অজানা গন্তব্যে, আর নিশ্চিত হতে পিছু নেয় 21-এর ডিম। এবার এলোমেলো চলে অটোরিকশা। তারপর তারা নিজেদের আড়াল করতে প্রথমে পরিচয় দেয় স্বামী স্ত্রী, পরে বলেন ভিন্ন কথা। আপনারা হাজবেন্ড ওয়াইফ কিনা সেটা? না না, আমরা হাজবেন্ড ওয়াইফ না, আমরা ভাই বোন। উনি তো প্রথম বলল না হাজবেন্ড ওয়াইফ। এটা আমি ফার্স্ট টাইম বয়ে বলছি। আচ্ছা, তাহলে আপনাদের সম্পর্ক কি? আমাদের সম্পর্কটা হচ্ছে আমি কন্টিনিউ ওর গান শুনি। তাদের রক্ষায় এগিয়ে আসে বাউল ক্লাবের দালালরা। এবার তারা মুখোমুখি জনতার। এবার আরো এগিয়ে গেলে দেখা মেলে জুয়ারিদের আসর। 21 টেলিভিশনের উপস্থিতি টের পেয়ে তারা ছুটে বেড়ায় দিক বিদিক। গানের আসর ঘিরে চলে মাদকসেবীদের আড্ডাও। এসব অপকর্মই হয় বাউল গানের আসরকে ঘিরে। প্রতি রাতে 10টার পর গানের আসর শুরু হলেও জমে 12টার পর। রাত যত বাড়ে বাড়ে মধুপিয়াসীদের ভিড়, বাড়ে টাকার লেনদেন। ক্লাবগুলোতে সুন্দরী মেয়েদের ভিড় জমানো নিয়ে চলে প্রতিযোগিতা। এই বাউলের জগৎটা নষ্ট হয়েছে কি যাত্রাপালা থেকে কিছু মেয়েরা আসছে, যাত্রাপালা থেকে। ওদের কালেকশন হয় ডেইলি 30,000 40,000, মানে শিল্পীরা পায়। আমার এখানে পাই হলো 2490 টাকা। এসব চলে পুলিশকে ম্যানেজ করেই, আর পুলিশ বলছে সবই নাকি হচ্ছে তাদের অজান্তে। বাউল গান তো খারাপ কিছু না, কিন্তু এর অন্তরালে যদি অসামাজিক কার্যকলাপ চলে সেখানে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। বাউল গানের নামে অপকর্ম বন্ধ করে প্রকৃত বাউল শিল্পীদের মূল্যায়নের দাবি স্থানীয়দের। আলী আহমেদ, 21 টেলিভিশন, নারায়ণগঞ্জ। এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত 9:30টায় 21-এর চোখ অনুষ্ঠানে। নিচ্ছে একটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বিলাসবহুল 24 গাড়ির মালিক লাপাত্তা, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিল হাসিনার এমপিরা। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21-এর সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া 2010 সালের মানহানির মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। উচ্চ আদালত আদেশে বলেন, মামলাটি হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি করার জন্য। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া 5টি মামলার কার্যক্রম বাতিল করেছেন। মামলাগুলো ঢাকার 3য় শ্রম আদালতে বিচারাধীন ছিল।
আদালত আদেশে জানান, এই মামলাগুলো করে আদালতের সময় নষ্ট করেছেন বাদী। শুধু তাই নয়, এসব মামলা করা হয়েছে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে। এই মামলার বিরুদ্ধে 2020 সালে আমরা একটা কসমেন্ট পিটিশন করি হাইকোর্ট বিভাগে। গত 24শে অক্টোবর হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ এই মামলাগুলো শুনানি অন্তে কোয়াশ করে দিয়েছে, অর্থাৎ সেই মামলাগুলো খারিজ করে দিয়েছে। সেই মামলাগুলো এখন বাতিল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেট রেফারেন্স ও আপিলের শুনানি শেষ। রায় যে কোনো দিন। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষ হলে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। 2004 সালের 21 আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত ও প্রায় 300 জন আহত হন। পরে 2018 সালের 10 অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ডের রায় দেয় নিম্ন আদালত। 2022 সালের ডিসেম্বরে মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু করে হাইকোর্ট। 100 কার্যদিবস শুনানির পর গত 18 আগস্ট বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকা থেকে মামলাটি বাদ দেয়া হয়। পরে আবার নতুন করে শুনানি শুরু হয়। 20 বছর এই মামলার বয়স। 2004-এ ঘটনা এজাহার, আজকে 2024। এর মধ্যে আপনার 18 সনে এই যারা কন্ডেম সেলে আছে, যাদের ফাঁসির অর্ডার হয়, তারা এইভাবে তারা দিনাতিপাত করতেছে। এখন দেখা যাচ্ছে যে টোটাল এভিডেন্স যদি ডিসকাস করে, সেখানে কোর্ট আমাদের সাথে একমত হয়েছেন যে না, কোনো নির্ভরযোগ্য কোনো সাক্ষী তো আপাতত দৃষ্টিতে আমরা দেখছি না। কোর্ট যে কোনো সময় রায় দিতে পারে। নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা যাচাই বাছাই করে 31 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। বৃহস্পতিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তালিকা প্রণয়ন ও কার্যক্রম এখনও অব্যাহত উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক জানান, শহীদ পরিবারের তথ্য সংগ্রহ করা সহজ হলেও আহতদের তথ্য যাচাই একটু কষ্টকর। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের CEO মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমাদের MIS-এ কিন্তু অলরেডি একটি ডাটা ইনপুট দেওয়া হয়েছে এবং বড় সংখ্যক একটি ডাটা রয়েছে শহীদ পরিবারের এবং আহতদের। আজকে থেকে 20 বছর পরেও এই লিস্টটি যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেই জায়গা থেকে আমরা একটু সময় নিয়ে হলো বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে, তাদের কাছ থেকে এই তথ্যগুলো ভেরিফিকেশন করে হলেও আমরা সর্বোচ্চ সতর্কভাবে এগুলো ভেরিফিকেশন করছি। সার্ককে পুনরায় কার্যকর করতে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কোয়েনসিলের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ভুটানের রাষ্ট্রদূত। পরে গণমাধ্যমে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, আগামীতে বাংলাদেশ ভুটান কৃষি পণ্য আমদানিতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবে। এছাড়া সাশ্রয়ী মূল্যে ভুটান বাংলাদেশে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার রপ্তানি করতে চায় বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে FTA ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে, ওনারা সেদিকে নজর দেবেন। আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে। এবার বাণিজ্য সংবাদ। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল 24টি গাড়ির মালিক লাপাত্তা। জাপান ও সিঙ্গাপুর থেকে এসব গাড়ি আমদানি করেছিলেন ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক সংসদ সদস্যরা। এখন গাড়িগুলো নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। গত হাসিনা সরকারের শেষ সময়ে শুল্কমুক্ত কোটায় বিলাসবহুল এইসব গাড়ি আমদানি করেছিলেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা।
3 থেকে 4 হাজার সিসির এইসব গাড়ির মধ্যে রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, প্রাডো, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। আমদানি করা এসব গাড়ির বাজার মূল্য প্রায় 288 কোটি টাকা। শুল্কমুক্ত কোটায় গাড়িগুলো আমদানি করেন সাবেক এমপি তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের SM আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার SM কামাল হোসেন, নাওগাঁর সুরেন্দ্রনাথ চক্রবর্তী, সিরাজগঞ্জের জান্নাতারা হেনরি, গাইবান্ধার শাহ সরওয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার SK ইকরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদহের নাসের শাহরিয়ার জাহিদি, যশোরের তৌহিদুজ্জামান ও সুনামগঞ্জের মোহাম্মদ সাদিক। এদিকে চট্টগ্রাম বন্দর শেডে দীর্ঘদিন পড়ে থাকা এইসব গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড়িয়ে নিতে আমদানিকারক 24 সাবেক সংসদ সদস্যকে চিঠি দেয় কাস্টমস কর্তৃপক্ষ, কিন্তু আমদানিকারকদের কোনো জবাব পায়নি কাস্টমস কর্তৃপক্ষ। আইন অনুযায়ী 15 দিনের সময় নির্ধারণ করে এবার দ্বিতীয় দফা চিঠি দিচ্ছে কাস্টমস। এখন পর্যন্ত চিঠির জবাব আসে নাই, তো এটা ইউজুয়ালি আমরা 2টা নোটিশ দিই। প্রথম নোটিশের জবাব না আসলে আমরা নির্দিষ্ট সময়ের পরে আমরা দ্বিতীয় নোটিশ দিয়ে তখন আমরা নিলাম প্রক্রিয়া চলে যাব। সংসদ সদস্য পদ না থাকায় শুল্ক আইন অনুযায়ী আমদানি করা এসব গাড়ি ছাড়িয়ে নিতে হলে 850% হারে শুল্ক পরিশোধ করতে হবে আমদানিকারকদের। এতে প্রতিটি গাড়ির দাম পড়বে 10 থেকে 12 কোটি টাকা। দ্বিতীয় চিঠির জবাব পাওয়া না গেলে গাড়িগুলো নিলামে তোলা হবে। 24টা গাড়ি এমনও হতে পারে কোনো গাড়ির জন্য আপনি ট্যাক্স পাওয়া যাবে 5 কোটি টাকা, আবার কোনো গাড়ির জন্য হচ্ছে 10 কোটি টাকা। তো এইটা আসলে এক একটা গাড়ির ডিউটি ট্যাক্স তো ভিন্ন ভিন্ন হয়। চলতি বছরের 14 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের কার শেড এবং মাল্টিপল শেডে গাড়িগুলো রাখা হয়। মেইন সমস্যা আমাদের যেটা করে সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্পেস এগুলো দখল করে রাখে। তো সেজন্য এটা যত দ্রুত অকশন হয় তত চট্টগ্রাম বন্দরের জন্য এটা লাভ আর কি। গত হাসিনা সরকারের 15 বছরে এমপিরা গাড়ি আমদানিতে 5147 কোটি টাকা শুল্ক সুবিধা নিয়েছেন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আরেকটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। যুক্তরাষ্ট্রে ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত গৌতম আদানি, গ্রেফতারি পরোয়ানা জারি। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন আদালতে অভিযুক্ত হলেন বিশ্বের শীর্ষ ধনী ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি সহ গ্রুপের 7 শীর্ষ কর্মকর্তা। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল জানান, ভারতীয় কর্মকর্তাদের 26 কোটি 50 লাখ ডলার ঘুষ দিয়ে বড় মাপের সৌর প্রকল্পের কাজ হাতিয়ে নেয় অভিযুক্তরা। একই সঙ্গে মার্কিন বিনিয়োগকারী ও ব্যাংকের সঙ্গেও প্রতারণা করে অন্তত 300 কোটি ডলার ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনায় আদানি সহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অভিযোগ দায়ের করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করে ICC। এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু ও গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগণকে খাদ্য, পানি, চিকিৎসা সামগ্রী সহ বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছেন, আর এটি বিশ্বাস করার জন্য যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলেও উল্লেখ করা হয়। এছাড়া পৃথক আরেক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ডার মোহাম্মদ দেইফের নামেও গ্রেফতারি পরোয়ানার জারি করেছে ICC। দেইফের বিরুদ্ধে 2023 সালের 7 অক্টোবরের হামলা ছাড়াও ইসরায়েল বিভিন্ন সময় রকেট হামলায় অভিযোগ তোলা হয়। এদিকে গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এবং গাজা সিটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা। 2 দফা হামলায় 88 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। এবার খেলার সংবাদ। আইসিসির রাডার থেকেও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। টি-20-র পর ওয়ানডের র্যাঙ্কিং থেকে বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম সরিয়ে নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কেন রাখা হয়নি সাকিবের নাম? আইসিসির কোন আইনে বাদ পড়েছেন সাকিব?
শেষ করব মুদ্রা প্রদর্শনীর খবর জানিয়ে। মুদ্রা ইতিহাসের ধারক ও বাহক অনেকেই আছেন যারা দেশি বিদেশি নোট, মুদ্রা বা কয়েন সংগ্রহ করতে ভালোবাসেন। সেসব শৌখিন মানুষদের জন্য রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে চলছে 3 দিনের মুদ্রা প্রদর্শনী। উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর কবির আহমেদ। বিস্তারিত আরও জানাচ্ছেন সুমাইয়া খান। সোসাইটি আয়োজিত মুদ্রা প্রদর্শনী। এতে প্রদর্শিত হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগের থেকে বর্তমান সময়ের মুদ্রা। অংশ নিচ্ছে বিভিন্ন জেলার 29 সংগ্রাহক ও 6 শিক্ষার্থী। আয়োজকরা বলছেন এই আয়োজন নতুন প্রজন্মকে ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেবে। এই মুদ্রার মাধ্যমে যেহেতু ইতিহাস ধারণা বা ইতিহাস সম্পর্কে জানা যায়, আর পারিপার্শ্বিক একটা দেশ সম্পর্কে, দেশের সংস্কৃতি সম্পর্কে জানা যায়, সেই উদ্দেশ্য করেই আসলে এটা কালেকশন করা। এই যে মুদ্রা, এটা যে অনেক বড় একটা বিষয়, বাইরে যে অনেক সাইড আছে, অনেক বিষয় আছে, এগুলো আমি চাই যে আমার ভবিষ্যৎ প্রজন্ম জানুক। ব্রিটিশ আমল থেকে শুরু করে ব্রিটিশ ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ, আজ পর্যন্ত যত মুদ্রা সবই আমি কালেক্ট করতেছি। অংশগ্রহণকারীরা জানিয়েছেন উপমহাদেশের প্রথম মুদ্রা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রচলিত ও স্মারক মুদ্রা রয়েছে। বর্তমান প্রজন্মকে ইতিহাস ঐতিহ্য বোঝানোর জন্য বা অতীতে আমাদের কি ধরনের সভ্যতা ছিল, কৃষ্টি ছিল, কিভাবে বিনিময়টা হতো, মুদ্রার বিনিময়টা কি ধরনের ছিল, এগুলোকে বোঝানোর জন্যই কিন্তু এই ধরনের আয়োজন। 23 নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছাত্র আন্দোলনে পাশে থেকে মানুষের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। 1 যুগ পর সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 6 বছর পর আসলেন জনসমক্ষে। নতুন সিইসি নাসির উদ্দিন প্রতিষ্ঠা করতে চান জনগণের ভোটের অধিকার। 2026 সালের মাঝামাঝিতে হতে পারে নির্বাচন, লন্ডনে উপদেষ্টা এম শাখাওয়াত। রাজধানীর বিভিন্ন স্থানে আজও অটোরিকশা চালকদের অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।